অনলাইন ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। করোনাকালীন বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর একটা নিশ্চয়ই তোমরা ভালো আছো, ভালো থাকো, তোমাদের সাথে আমরা আরো করেছিলাম কেন্দ্রীয় প্রবণতার বিস্তারিত অংশ দেখেছি। আজকে আমরা দেখবো আনগ্রুপ অথবা বিচ্ছিন্ন চলক থেকে কিভাবে আমরা কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপক গুলো বের করতে পারি, সে সকল বিষয়গুলো আমরা দেখবো। আমরা দেখবো কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ, বিচ্ছিন্ন উপাত্ত থেকে গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয়। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ সিলেট। আমরা ক্লাসে চলে যাই। একটু রিপিট হচ্ছে, কোন নিবেশনের মান সমূহ তাদের নিজ নিজ বৈশিষ্ট্য যোগ প্রদর্শন করে বা পুঞ্জীবিত হওয়ার the tendency of inclination by the other data, different data, to a special value or a mid value or a central value is called central tendency. Central tendency is the middle point of distribution. একটি নমুনায়নের বন্টনের মধ্যবর্তী মানটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। ফ্রেডারিক and Larry B. Wall এর মতে central tendency is a statistical measure that identifies the single most representative score for an entire distribution. তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এই সংখ্যাটির পরে আমরা একটি উদাহরণ দিব। উদাহরণটিতে আমরা বলবো যে নিচে 150 জন ছাত্রের পরিসংখ্যানে প্রাপ্ত নম্বরের বিন্যাস দেওয়া হলো। দেখো ছকটি, প্রাপ্ত নাম্বার, নিচে লেখা আছে ছাত্র সংখ্যা। প্রাপ্ত নাম্বার গুলোর একটা ভেরিয়েশন দেখো, 20 থেকে 30, 30 থেকে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80 এবং 80 থেকে 90। একই মাপের তোমাদের যারা নয়েজ মাইক্রোফোন অন আছে একটু অফ করে দাও। তাহলে দেখো নাম্বারের গণসংখ্যাগুলো আছে 10, 17, 30, 50, 39, 9 এবং 5। আমরা এই উদাহরণ দ্বারা বুঝাতে চাচ্ছি কেন্দ্রীয় প্রবণতা বলতে এই যে বিভিন্ন নাম্বারগুলো দেওয়া আছে 20 থেকে 30, লাস্ট নাম্বার 60, 80 থেকে 90, সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে? 50 থেকে 60 এর মধ্যে। আমরা যেটা বলতে যাচ্ছি যে উদাহরণের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার, বেশি শিক্ষার্থী হচ্ছে 50 থেকে 60 এর ঘরে দেখো 50 জন শিক্ষার্থীর নাম্বার আছে। তাহলে এই যে সবচেয়ে বেশি গণসংখ্যা 50 থেকে 60, এই নাম্বারটাই বেশি সংখ্যক শিক্ষার্থী পেয়েছে
এবং গণসংখ্যাও 50, তাহলে কেন্দ্রীয় প্রবণতা কি? তার পাশে দেখো, কাছাকাছি কাছাকাছি যে গণসংখ্যা সেটা 30, আবার আরেকটা পরের গণসংখ্যাটা হচ্ছে 29। তাহলে 29ও 50-এর দিকে আসার চেষ্টা করছে, আবার 30ও 50-এর দিকে ঝুঁকে যাওয়ার প্রচেষ্টা করছে। এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার একটি মানক। তাহলে আসো আমরা কেন্দ্রীয় প্রবণতার গুরুত্বগুলোকে একটু এক নজর বলে নিচ্ছি। কেন্দ্রীয় প্রবণতার দ্বারা প্রতিনিধিশীল মধ্যক মান নির্ণয় করা যায়, একাধিক মানের সাথে তুলনা করা যায়, উচ্চতর পরিসংখ্যানে ব্যবহার করা যায়, প্রাত্যহিক জীবনে এটার প্রয়োজন রয়েছে, গুণবাচক তথ্য উপস্থাপনের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে, চলকের মানের পরিবর্তন সহজে পরিমাপ করা যায়। অন্যান্য পরিমাপকের চেয়ে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকের সাহায্যে চলকের মানের পরিবর্তন সহজে দেখা যায়। সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যায়, তথ্য সম্পর্কে দ্রুত ধারণা লাভ করা যায়, তথ্যের বৈশিষ্ট্য বর্ণনায় বেশ কাজে লাগে, এবং অর্থনৈতিক এবং সামাজিক গবেষণার ক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক অধিকতর ব্যবহার হয়। মোট কথা, অন্য অন্য বিস্তার পরিমাপক বা তার চেয়েও কেন্দ্রীয় প্রবণতার এই মাপগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখি কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ এবং সংক্ষিপ্ত একটু কথা বলি। কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদের মধ্যে দেখো, তোমরা জানো গড়। গড় বলতে আমরা কি বলেছি? মধ্যমা এবং প্রচুরক। তাহলে আসি আমরা প্রথমে গড়। গড়কে আমরা যোজিত গড় অথবা গাণিতিক গড়, ইংরেজিতে মিন অথবা অ্যারিথমেটিক মিন এএম বলা হয়, অথবা সংক্ষেপে আমরা প্রকাশ করি এক্স বার দ্বারা। একটু কথা বলে নিচ্ছি। যে সকল চলক বা উপাত্ত মান থাকবে, সেই সকল চলক বা উপাত্ত মানকে সংযুক্ত বা যোগ করে উপাত্ত মান দ্বারা বা মোট সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যোজিত গড় বা গাণিতিক গড় পেয়ে থাকি। ধরি আমরা 10 জন শিক্ষার্থীর নাম্বার আছে, 12, 13, 14, 15, 19, 20, 21 পর্যন্ত। তাহলে এই 12 থেকে 21 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকে যোগ করে তখন যদি আমরা তাকে 10 দ্বারা ভাগ করি, তাহলে আমরা গড় বা যোজিত গড় বা গাণিতিক গড় পেয়ে যাব। অপরপক্ষে মধ্যমা মানে হচ্ছে মাঝখানে, মিডল, একেবারে মিডল। যদি ধরে নিচ্ছি 11 জন শিক্ষার্থী আছে, তাহলে 5 নম্বরে যে থাকবে সেই হচ্ছে মধ্যমা। একটি রুমে 11টি বেঞ্চ আছে, 5 নম্বর বেঞ্চটি হচ্ছে মধ্যমা। ঠিক বিচ্ছিন্নভাবে চলকগুলো যদি থাকে, আর চলকগুলো যদি বিচ্ছিন্নভাবে থাকে, সাজানো না থাকে, তাহলে প্রথম আমরা সাজিয়ে নিব, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় মানের ক্রমানুসারে সাজাবো। সাজিয়ে নেওয়ার পরে ঠিক মাঝখানে যে মানটা থাকবে সেটাকে আমরা বলবো মধ্যমা। সেটা জোড় থেকে একভাবে নির্ণয় করতে হয়, বিজোড় রাশির ক্ষেত্রে বা অবজারভেশন থেকে অন্যভাবে নির্ণয় করতে হয়। আমরা দেখাবো সেগুলো বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে। আর প্রচুরক শব্দটি দ্বারাই বুঝবে যে সবচেয়ে বেশি সংখ্যক বার যে অবজারভেশনটা বা পর্যবেক্ষণটা দেখা যায় তাই হচ্ছে প্রচুরক অথবা মোল, যাকে আমরা বলে থাকি, সংক্ষেপে প্রকাশ করে থাকি MO দ্বারা। তাহলে আমরা 3টি প্রকার জিনিস দেখলাম। আবার দেখো এই যে গড়, এই গড়ের কিন্তু ভাগ আছে আরো, সেটা হচ্ছে আমরা যোজিত গড় বললাম, গাণিতিক গড় বা যোজিত গড়। আরেকটি হচ্ছে জ্যামিতিক গড়, যেটাকে আমরা বলি জিওমেট্রিক মিন। আরেক ধরনের গড় আছে, সেটাকে আমরা বলি দ্বিঘাত গড় বা তরঙ্গ গড়, যেটাকে বলি আমরা হারমোনিক মিন। পরীক্ষায় স্বাভাবিকভাবে যোজিত গড় বা গড়ই থাকে, তাই আমরা মূলত এটুকু নিয়ে কথা বললাম। তো এইটুকু কথা বলার পর আমরা এখন বোর্ড ইউজ করব, বোর্ডের দিকে চলে যাব, তোমরা একটু লক্ষ্য করবে।
শিক্ষার্থীরা প্রথমে আমরা পদ্ধতির উচিত গড় নির্ণয় করব। দেখুন যে 10 জন শিক্ষার্থীর বয়স দেওয়া আছে 12 জন শিক্ষার্থীর বয়স দেওয়া আছে বলে বয়সগুলো আমরা লিখে দিলাম বয়স হলো এই উপাত্তগুলো থেকে যোজিত এবং গাণিতিক নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করি? নির্ণয় দেওয়া সমাধান দুই বয়স ছিল x বিযোজিত করার জন্য আরো তৈরি করা তারপর লিখো সারণী সারণীটা দেওয়ার পর একটাই কলাম তারপর লিখলাম সারণী লিখে এটার নাম কি ছিল বয়স বয়স আমরা ধরে বলেছি x আর লিখবো না x 18 19 20 23 22 24 25 1 2 3 4 5 6 7 8 9 10 মোট উপাত্ত সংখ্যা পেলাম 10টি। আমরা প্রথমেই যে কাজটি করবো এটা হচ্ছে সামেশন এক্স অর্থাৎ এটা হচ্ছে সামেশন চিহ্ন সমষ্টি চিহ্ন যোগ দাও সবগুলোকে 4 2 6 ক্যালকুলেটর নিয়ে যোগ দাও যোগ দিয়ে দেখো কত হয়েছে 12 14 16 এরকম করে যোগ দাও মোট যোগফল 193। তাহলে আমরা 193 যোগফলটা পাওয়ার পরে অঙ্কটার নিচে তোমরা কিন্তু তোমাদের খাতার নিচে চলে যাবে কিন্তু আমি তোমার সুবিধার জন্য আমি এখানে অঙ্কটার পাশে করে দিচ্ছি জানি এক্স বার এখানে একটু লিখে নিচ্ছি সরাসরি পদ্ধতি সামেশন এক্স বাই এন এখানে একটু ব্যাখ্যা যে ব্যাখ্যাটা কি আছে ব্যাখ্যাটা লিখে দিবে সামেশন এক্স মানে হচ্ছে তথ্যের মোট সমষ্টি অর্থাৎ মোট তথ্য এন মানে হচ্ছে মোট উপাত্ত মান মোট উপাত্ত মান কয়টা এখানে 10টা সামেশন এক্স এর মান কি পেলাম আমি 193 এন এর মান কত পেয়েছিলাম 10 কাটাকাটি করলে কত হয় 19.3 তাহলে কি পেলাম সুতরাং নির্ণেয় যোজিত গড় x বার ইকুয়াল টু 19.3 তাহলে প্রথমত আমরা পেয়ে গেলাম সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় কিভাবে করে সেটা আমরা দেখতে পারব কিভাবে করলাম সূত্রটাকে ব্যবহার করলাম সামেশন x বাই n মান ছিল 193 আর n এর মান 10 ভাগ করে এটা পেলাম সুতরাং একটি অংশ আমরা দেখলাম বিচ্ছিন্ন উপাত্ত থেকে যোজিত গড় সরাসরি পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা তাহলে আমরা এটা আবার মিটিয়ে নিচ্ছি
এখন আবারও আমরা এই যোজিত গড়টা কি করব, দ্বিতীয়বার আমরা আবার এই গড়টা কি করব, তবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা যোজিত গড় নির্ণয় করব। এবং তার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা একটু বলে নিচ্ছি। আবারও লিখলাম এগুলা সমাধান, ধরি বয়স সমান x, যোজিত গড় বা x বার নির্ণয় করার জন্য সারণী তৈরি করা হলো, এবং এখানে লিখলাম সারণী। এই পর্যন্ত লেখা ঠিক থাকায় এরপরে আমরা নতুন করে আবার সারণীটাকে বানাবো। আমাদের মোট দুটি কলাম লাগবে। দুটো কলামের মধ্যে একটি কি ছিল, চলকের মান বা বয়স, সেটাকে আমরা বলেছিলাম x। x গুলাকে আবার লিখবো 12, 14, 16, 18, 19, 20, 23, 22। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। 24, 25। এই অবজারভেশন গুলো আবার লিখে নিলাম মানগুলো। দ্বিতীয় যে লাইন কলামটি হবে সেটা হবে ডি। ডি মানে বিচ্ছুরি সংখ্যা। এক্স মাইনাস ডি সমান কি লিখবো, এক্স মাইনাস এ। এক্স হচ্ছে প্রত্যেকটা চলকের মান, আর এ হচ্ছে অনুমিত গড়। একটু বলবো অনুমিত গড়। এই যে রাশিগুলো আছে, যে কোনো একটি মানকে, যে কোনো একটি মানকে, 10টি সংখ্যা যে কোনো একটি সংখ্যাকে তুমি অনুমিত গড় ধরে নাও। 12, 14, 16, 18, 20, মোটামুটি মাঝে, যেহেতু কেন্দ্রীয় প্রবণতা মধ্যের লাইন থেকে ধরে নাও, বা তুমি যে কোনো পাশাপাশি একটা ধরে নাও। ধরো এ 20, 20-এর পাশে আমি দিলাম এ, এটাকে অনুমিত গড় ধরেছি। কতকে ধরেছি? 20-কে। তাহলে ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ, মানে কি 12 থেকে 20-কে বিয়োগ করবো। 12 থেকে 20-কে বিয়োগ করবো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, -8, -6, -4, -2, -1। আবার 20 থেকে 20 গেলে 0। 23 হলে +3, 22 হলে +2, 24 মানে +4, 25 মানে +5। কিভাবে করলাম? ওই যে দেখো 20, 20 থেকে এটাকে x20, এর মানও 20, 20 থেকে 20 বাদ দিলে 0। 19 কিভাবে হলো, -1 কিভাবে হলো, 20 বিয়োগ 19, x এর মান 19, এর মান 20, তাহলে 19 এবং 20 থেকে বাদ দিলে -1। ঠিক এইভাবে আমরা পেলাম। তারপর যেটা করব, এটা একটু বুঝে নাও, সামেশন ডি, অর্থাৎ সবগুলোকে যোগ কর। সবগুলোকে যোগ করলে কি দাঁড়াচ্ছে দেখো, সবগুলোকে দেখো যোগ করে 8, 14, 16, 17, 21, আর এদিকে হয় 9, 10, 11, 12, 13, 14, তাহলে হয় কত, -7। কিভাবে হয়? এগুলাকে একসাথে করে ফেললে হয় 21, আর এগুলাকে করলে হয় 14, তাহলে 21 থেকে 14 গেলে -7। আচ্ছা, এখন আমরা সূত্র প্রয়োগ করবো। আমরা জানি, আবার চলে যাব, আমরা জানি যোজিত গড় x বার, একটু কথাটা মনে রাখতে হবে, কোন পদ্ধতি করছি আমরা, সংক্ষিপ্ত পদ্ধতি। সূত্রটা কি ছিল, a প্লাস সামেশন ডি বাই এন। সূত্রের ব্যাখ্যা দিবে এখানে। a মানে হচ্ছে অনুমিত গড়, আর সামেশন ডি মানে হচ্ছে বিচ্যুতির যোগফল বা সমষ্টি, আর এন মানে হচ্ছে মোট উপাত্ত সংখ্যা অথবা পদ সংখ্যা। তাহলে কি পেলাম, এর মান কত পেয়েছি,
20, সামেশন ডি এর মান পেয়েছি -7, এন পেয়েছি 10, 20। এখন একটু বিষয় আছে, 10 আর 17, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 10কে যদি 7কে যদি 10 দিয়ে ভাগ করি কি হবে? 0.7। 0.7। তাহলে এখন আমার 20 থেকে যদি 0.0 বাদ দিয়ে কত থাকবে? 19 দশমিক কত থাকবে? 3। আগের বার যখন 19.3। আগে যে অঙ্কটা করেছি সরাসরি পদ্ধতিতে, তার ফল কত হয়েছিল? 19.3। নিম্ন যোজিত গড় x বার ইকুয়াল টু 19.3। তাহলে লক্ষ্য করে দেখো, সরাসরি পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি দুভাবেই করেছি, ফলাফল কিন্তু একই এসেছে। পরীক্ষায় যদি বলে থাকে সংক্ষিপ্ত পদ্ধতি, তোমাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে এইভাবে করতে হবে। সরাসরি কোনো কিছু বলে দেওয়া না থাকলে তোমার ইচ্ছে অনুযায়ী তুমি করতে পারবে। তাই এটা শেখা দরকার, আমরা এখানে শিখলাম। তাহলে আমরা সরাসরি পদ্ধতিতেও এই অঙ্কটা করতে পারলাম। তো আমরা গড় নির্ণয়ের পরে এখন আবার সরাসরি চলে যাব মধ্যমান নির্ণয় করার জন্য। নিম্নের উপাত্তগুলো দেখবো আমরা। তো আমরা শিক্ষার্থীরা, আমরা এবার মধ্যমান নির্ণয় করবো বিচ্ছিন্ন উপাত্ত থেকে। বিচ্ছিন্ন উপাত্ত থেকে কিভাবে মধ্যমান নির্ণয় করতে যায় সেটা আমি দেখাচ্ছি। বললাম 17, 16, 19, 20, 12, 13, 25 এগুলোর মধ্যে গণসংখ্যা নেই, তাই এগুলো বিচ্ছিন্ন উপাত্ত বা চলো। তো আমরা মধ্যমান নির্ণয় করি। মধ্যমান নির্ণয় করতে হলে আমরা প্রথমে কি করব, একটু লিখে নিব। মধ্যমা নির্ণয়ের জন্য উপাত্তগুলোকে দেখা গেল সাজানো নেই, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। কি পাই? এখন দেখো 12, 13, 16, 17, তারপরে কত হবে? 19, 20 এবং 25 সাজিয়ে আমরা মানগুলোকে পেলাম। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করব, গড়ের মধ্যমান নির্ণয়ের জন্য সূত্র প্রয়োগ করব। লিখব, আমরা জানি মধ্যমা বা এমি কখন? যদি রাশিগুলো বিজোড় হয়। এখন দেখো তো রাশিগুলো জোড় না বিজোড় আছে? এখানে 7টি আছে, তার মানে বিজোড়। আমরা জানি মধ্যমা এমি বিজোড় হলে কি হবে সূত্রটা? n/2। n + 1/2 যদি বিজোড় হয়, n + 1/2। তাহলে এই যদি হয় মানটা, তাহলে দেখো n এর মান কত আমরা জানি? 7 + 1 / 2। এখানে কি থাকতে হবে? তম মান। তাহলে তম মান কি হলো? 7 + 2। এটাকে যদি করে সমান কি হবে? মান অথবা 4তম রাশি। তাহলে এখন মান বসাও, এখানে সাজিয়ে দেখো 1, 2, 3, 4, 4তম। এখানে 4তম রাশিটি কত? এখানে 4তম 17। সুতরাং এখানকার মধ্যমা বা এমি সমান সমান, তাহলে আমরা
বিজোড় যদি উপাত্ত হয় কিভাবে নির্ণয় করতে পারে সেটা আমরা দেখতে পেলাম। প্রথমে মানগুলোকে সাজিয়ে নিব, প্রয়োগ করব n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম রাশি অথবা মান বা দফা। করলাম n এর মান কত, 2 3 4 5 6 7। লিখতে পারো এখানে n সমান 7, 7 8 ডিভাইডেড বাই 2 সমান 4 তম মান। 4 তম মান এখানে 7 তম রাশিতেই 17। ব্যাংকের আমরা লিখতে পারো মান বসিয়ে মান বসিয়ে তাহলে মধ্যমা সমান 17। আমরা এখানে মধ্যমাটা করতে পারলাম বিচ্ছিন্ন বা যখন উপাত্তগুলো বিজোড় ছিল সেই ক্ষেত্রে। এখন আমরা এই উপাত্তগুলো থেকে মধ্যমা নির্ণয় করবো, তখন কিভাবে হবে যাই হোক আমরা আবারও এটাকে মুটিয়ে নিচ্ছি। আরেকটি অঙ্ক দেখাবো, তাই ধরে নিচ্ছি এই সংখ্যাগুলাই আছে উপাত্তগুলো থেকে 30। এখন তোমরা আবার লিখে নাও বিচ্ছিন্ন উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় করো। মধ্যমা 17 16 16 কিন্তু 20। এখন কি হয়ে গেল, এখন আর বিজোড় নেই, রাশিগুলো জোড় হয়ে গেল, অর্থাৎ 8টি হয়ে গেল। তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য ঠিক আগের মতোই লিখবো সমাধান। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই 12 13 16 17 19 20 25 এবং আরেকটা হবে 30। যেটা 30 এখন আমরা জানি মধ্যমা ME সমান কি যদি জোড় হয় কি হবে, কি লিখছি n বাই 2 তম মান n বাই 2 প্লাস 1। দেখো এই প্লাসটা কিন্তু মাঝখানে ডিভাইডেড বাই 2 তম রাশির মান। তাহলে এখন লক্ষ্য করো n বাই 2 তম মান প্রথমবার আসি, n এর মান কত পেয়েছিলাম আমরা 8 তম মান 8 প্লাস আবার ব্র্যাকেটটা দিলাম n বাই 2 এর মান পেলাম 8 বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে কি আছিল আবার তম মান। তাহলে এখন দেখি আমরা 8 কে যদি 2 দ্বারা কাটি কি হবে 4 তম মান 4 আর প্লাস চিহ্ন দিলাম। এখানে কি হবে এইটা তাহলে আবার কি হলো 4 তম মান 4 1 যোগ 1। 8 কে 2 দিয়ে কাটলে 4 প্লাস 1 2 তম মান। এখন আমি অঙ্কটির সুবিধার জন্য একটু উপরের দিকে চলে যাব, নিচের দিকে তোমরা হয়তো দেখতে পাবে না। এই অঙ্কটা আবার উপরে চলে যাচ্ছি ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে 4 তম মান বাই তম মান। এখন লক্ষ্য করো 4 তম মানটা আমাদের কত ছিল সারণীতে মনে আছে? 20 এখানে 4 তম মান
ভালো করে বলো, এখানে চারতম মান কত ছিল? চারতম মান 17 ছিল কিনা? এখানে চারতম মান 17, এবং ওই যে 4 আর 1 সমান সমান কি হলো? 5। চারতম প্লাস 5তম মান, তাহলে চারতম মান 17 এবং 5তম মান 19। তাহলে মানগুলোকে আমি বসাচ্ছি। 17 যোগ 19 ডিভাইডেড বাই 2। তাহলে যোগ দিলে কত হয়? 17 যোগ 17 এবং 19-এর যোগফল কত হয়? 16, 3, 2। এটাকে যদি আমরা কাটাকাটি করি 18। সুতরাং নির্ণেয় মধ্যমা m সমান 18। তাহলে আমরা এখানে মধ্যমা নির্ণয় করতে পারলাম একবার সরাসরি পদ্ধতিতে, আবার আমরা মধ্যমা নির্ণয় করলাম বিজোড় থেকে। একবার করলাম জোড় থেকে, আবার করলাম আমরা বিজোড় থেকে। আমরা এই পর্যায়ে আবার আরেকটি অঙ্ক করব, প্রচুরক নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ গড় নির্ণয় করলাম এবং মধ্যমা নির্ণয় করলাম। গড় থেকে আমরা করলাম সরাসরি পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে। মধ্যমা আমরা করলাম বিজোড় থেকে এবং জোড় থেকে। এবং আমরা এখন এই পর্যায়ে এসে প্রচুরক নির্ণয় করব। এই উপাত্তগুলো 10, 12, 14, 15, 18, 16, 10, 20, 22, 10। তো আমরা প্রথমে লিখে নিব সমান। এখানে একটু লক্ষ্য করবে খুব সহজেই যে প্রচুরক শব্দের অর্থ হচ্ছে তথ্য সারির মধ্যে কোন মানটি, কোন দফাটি, কোন উপাত্তটি সবচেয়ে বেশি বার উপস্থিত রয়েছে। যেহেতু এগুলো বিচ্ছিন্ন, গণসংখ্যা নেই, তাই লক্ষ্য করে দেখো 10 একবার, 2 বার, 3 বার রয়েছে। 20 কয়বার আছে? একবার। সুতরাং এখানে লিখতে হবে, একটু লিখে নিলে হলো, উপাত্তগুলোর মধ্যে 10 রাশিটি সর্বাধিক 3 বার রয়েছে। সুতরাং এখানকার প্রচুরক সমান 3। তার মানে খুব সহজ, এটা অবজারভেশন মেথড বলি। তো অবজারভেশনের মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ যে উপাত্তগুলোর মধ্যে দেখে খালি চোখেই তুমি বলে দিতে পারছো যে কোন রাশিটি সবচেয়ে বেশি বার রয়েছে। ঠিক সবচেয়ে বেশি বার উপস্থাপিত সংখ্যা বা রাশিটি হচ্ছে এখানকার প্রচুরক। সুতরাং এখানকার প্রচুরক 3। এটুকু পর্যন্ত এই অঙ্কটা হয়ে গেল। এখানে আমরা আবারও আরেকটি প্রচুরক নির্ণয় করব, যে এটার মধ্যে একটি প্রচুরক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এতক্ষণ গড় মধ্যমা প্রচুর করলাম বিচ্ছিন্ন উপাত্ত থেকে, এখনো বিচ্ছিন্ন উপাত্ত, তবে গণসংখ্যা আছে, তেমনি কতগুলো উপাত্ত থেকে আমরা করবো শ্রেণী ব্যবধান দিয়ে। শ্রেণী ব্যবধান না থাকলে কিভাবে জুটিত গড় নির্ণয় করতে হবে সেটা আমরা একটু দেখাচ্ছি এখানে। নিচের তথ্য থেকে জুটিত গড় নির্ণয় করো। চলকের মান দেখো, কয়টি মান আছে? 10টি মান। 12, 14, 16, 18, 19, 20, 22, 23, 24 এবং 25। গণসংখ্যা অনুরূপ 4, 6, 8, 10 এমনি ভাবে দেওয়া আছে প্রত্যেকটি সংখ্যার নিচে। সমাধান করবো আমরা, লিখবো সমাধান। প্রথমে লিখবো, ধরি চলকের মান সমান x এবং গণসংখ্যা সমান f। এরপরে লিখবো কলামটির নিচে যোজিত গড় নির্ণয় করার জন্য সারণী তৈরি করা হলো। তারপরে লিখবো সারণী। প্রথম কলামটি x বা চলকের মান, যেই মানগুলো আছে 12, 14, 16 প্রত্যেকটি উপাত্তকে আমরা উঠিয়ে নিলাম। তোমরাও খাতায় উঠিয়ে নাও। 12, 14, 16, 18, 19, 20, 22, 23, 24, 25। সেকেন্ড কলাম গণসংখ্যা 4, 6, 8, 10, 12, 8, 4, 6, 4, 2 এবং গণসংখ্যার যোগফলকে মোট n দ্বারা প্রকাশ করা হয়, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। n স্ট্যান্ড ফর টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা একে 64, আবার দেখো যোগ দিয়ে 64। fx, f মানে হচ্ছে গণসংখ্যা, x মানে হচ্ছে তথ্যের মান। মানে এখানে f ইন্টু x মানে গণসংখ্যা এবং তথ্যের গুণফল। 4 গুণ 12, 4 12 48, 14 গুণ 6 84, 16 গুণ 8 128, 18 10 180, 19 12 228, 20 8 160, 22 4 88, 23 6 138, 24 4 96, 25 2 25 গুণে 50। এখন তোমরা বোর্ডের নিচের অংশটা দেখতে কষ্ট হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছ তো? কথা শুনতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি। তাহলে প্রথম আবার জি স্যার, পাচ্ছি। যোগ করো, সবগুলোকে যোগ করে গেলাম। সামেশন fx এর মান কত গেলাম? 1200। যোগ দিয়ে দেখো 1200। এখন অঙ্কের নিচে আমরা আবার চলে যাব, লিখবো। আমি পাশে লিখলাম, আমরা জানি যোজিত গড় x বার যদি শ্রেণী ব্যবধান না থাকে সমান ঠিক সামেশন fx বাই n। ব্যাখ্যা দিবে এখানে, কি ব্যাখ্যা? সামেশন fx মানে কি দাঁড়াচ্ছে? চলক ও গণসংখ্যার গুণফলের সমষ্টি। n মানে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। তাহলে সূত্রে আসি, সামেশন fx এর মান কত পেলাম? 1200। n এর মান 200। 64। এখন যদি আমরা 1200 64। ভাগ 64, ক্যালকুলেটর হাতে নিয়ে 1200 ভাগ 64 সমান সমান 18.75। 18.75। 18.75, 75 বলবো না আমরা, দশমিকের পরে অংশগুলোকে আমরা ভেঙে ভেঙে বলবো, ঠিক আছে?
7 5। সুতরাং জি স্যার। জি স্যার। যোজিত গড় x/= পেলাম আমরা 18.75। তাহলে আমরা ঠিক শ্রেণী ব্যবধান না থাকলে কিভাবে যোজিত গড় নির্ণয় করা যায় সেটাও আমরা দেখতে পেলাম। আমরা আরো একটা জিনিস পেলাম, আমাদের হাতে আরেকটু সময় আছে, আমরা চেষ্টা করব মধ্যম ও আরেকটি প্রশ্ন করতে, এরকম শ্রেণী ব্যবধান থাকবে না কিন্তু গণসংখ্যা থাকবে, তাহলে কিভাবে মধ্যম নির্ণয় করা যায় সেটাও আমরা দেখাবো। এই রেকর্ডিং স্টপ দিস, এখন দেখো একটা রেকর্ডিং স্টপ দিস মধ্যম। আশা করছি স্যার লাইটিং নিয়ে একটু বেশি দরকার না।
হ্যাঁ। তো শিক্ষার্থীরা, আমরা নিচের তথ্য থেকে মধ্যমা নির্ণয় করব। এটি ছক দিলাম, জুতার মাপ 4, 4.5, 5, 5.5, 6, 7, 7.5, 8 দশমিক দিয়ে দিয়েছি। গণসংখ্যা 10, 18, 22 ইত্যাদি ইত্যাদি আছে। বলা হলো মধ্যমা নির্ণয় করার জন্য। তাহলে আমরা প্রথমে লিখবো সমাধান। মধ্যমা নির্ণয়ের জন্য সারণী প্রস্তুত করা হলো। তানজিয়া কি আছো? শুনতে পাচ্ছ কিনা? জি স্যার আমি শুনতে পাচ্ছি। সারণী তৈরি করা হলো। সারণী লিখে প্রথম 3টা কলামটা লিখবো। জুতার মাপ, এটা পায়ের জুতো, জুতার মাপ 4, 4। এখানে 4-এর পর একটা দশমিক দিয়ে শূন্য দিয়েছি, বাকিগুলোর সাথে দশমিক আছে, তাই সমন্বয় করার জন্য দিয়ে দিয়েছি। 4, 4.5, 5, 5.5, 6, 6.5, 7, 7.5, 8 দিলাম। গণসংখ্যা গুলো 10, 18, 22, 25, 40, 15, 10, 8, 7 সমান সমান যোগ দিলাম n, মানে মোট গণসংখ্যার সমষ্টি 155, 155। ক্রমযোজিত গণসংখ্যা মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, একটি গণসংখ্যার সাথে পরের গণসংখ্যা যোগ দিয়ে ধারাবাহিকভাবে যে যোগফল, তাই ক্রমযোজিত গণসংখ্যা। প্রথমে আছে 10, 10 রইল। ঠিক 10-এর সাথে আবার 18 যোগ দিলাম আমরা, 10 যোগ 18, 28, 28 যোগ 22, 50, 50 যোগ 25, 75, 75 যোগ 40, 115, 115 এবং 15, 130, 130 এবং 10, 140, 140 এবং 8, 48, 148 যোগ 7, 155। তাহলে আমাদের সারণীটি তৈরি করা শেষ। তৈরি করে যাওয়ার পরে আমাদের কাজ, বাকি কাজ আমরা তোমাদের খাতার নিচে লিখবে, আমি তোমাদের পাশে লিখে দিচ্ছি, তো আমার সুবিধা হবে। প্রথমেই লিখবো মধ্যমা বা এমি নির্ণয়। এমি নির্ণয় করতে গিয়ে আমরা প্রথমে লিখবো মধ্যমা মানের অবস্থান। মধ্যমা মানের অবস্থান সমান কি জানি আমরা, n/2। n/2 কে যদি আবার করি, n এর মান কত পেয়েছিলাম আমরা? 155, 155, 2। এখন যদি এখানে করি কি দাঁড়াচ্ছে, 155 ভাগ 2 কে যদি ফলাফল কি করে দেয়, 77.5, 77.5 তম অবস্থান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু বর্ণনা আছে এখানে, 77.5 সংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যা কত এর মধ্যে আছে দেখো। 10-এর মধ্যে 77 নেই, 28-এর মধ্যে নেই, 50-এর মধ্যে নেই, 75-এর মধ্যে নেই, কিন্তু 115-এর মধ্যে আছে। 115-এর মধ্যে আছে। সংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যা 115 এর মধ্যে রয়েছে। প্রদত্ত নিবেশনে একশো পনেরো রাশিটি
প্রদত্ত নির্বিশেষে 115 রাশিটির চলকের মান কত? রাশিটির চলকের মান, চলকের মান বলতে আমরা কি জানি? জুতার মাপ। চলকের মান কত? 115, জুতার মাপটা কত? 6.0 অথবা শুধু 6 দিলে হবে। 6। সুতরাং এখানকার মধ্য, তাহলে আমরা মধ্যমান নির্ণয় করে চলি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসের মধ্যে গড়, সরাসরি পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি এবং গণসংখ্যা সহ থাকলেও আমরা সবগুলো করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে, শরীর স্বাস্থ্যের যত্ন নিবে, স্বাস্থ্যবিধি মানবে। আসসালামু আলাইকুম স্যার। আমরা